আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, ২৫ জন এজিএস পদে সহ মোট ৪৭১ জন প্রার্থী লড়বেন এই নির্বাচনে। এদিকে আনুষ্ঠানিকভাবে প্রচারের প্রথম দিনে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, তবে আচরণবিধি মেনে চলার নির্দেশনা ও তার কার্যকর পদ্ধতির বিষয়ে অভিযোগ রয়েছে বেশিরভাগ প্রার্থীর। এদিকে উপাচার্য বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ যেন কেউ নিতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এ নিয়ে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। এই রাষ্ট্রের স্বার্থে লড়াই করতে গিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণার আমেজে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। আজকে একটি বড় মাইলফলক আমরা অতিক্রম করলাম। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, প্রচারণার কাজ শুরু হয়ে যাবে। আমাদের মধ্যে এমন কোনো বড় মাপের দ্বন্দ্ব বিবাদ হওয়া কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, যদি না কোনো বড় দুরভিসন্ধি না থাকে। এই সময় যদি আমরা আমাদের এই সহনশীলতা বজিয়ে রাখতে না পারি, তাহলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। ঘোলা পানিতে মাছ শিকারে যারা আগ্রহী, তারাও তোমার এবং আমার এই দুর্বলতার সুযোগ নেবে। সকালে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা আগে বলে গেছি। অনেক সময় বলবো যে না, স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে ৩ ঘন্টা লাগুক, ৪ ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত, নতুবা এগুলো দিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সময়ের সম্ভাবনা আছে। এই গ্রুপগুলো, আমাদের শিক্ষকরা, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৫ আগস্ট হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। বলেন, নির্বাচনের নতুন তারিখ আগামীকাল জানানো হবে। বিকেলে রাকসু নির্বাচন কমিশনের সভা শেষে এসব কথা তিনি জানান। বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটের তালিকা এবং প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানান, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। নির্বাচন ঘিরে সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে। এমনকি অবসরে যাওয়ার পর কোনো বিচারপতি রায় লিখতে পারেন না বলেও মত দেন বিএনপি ও জামায়াতে ইসলামের আইনজীবীরা। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানিতে এমন মতামত দেন আইনজীবীরা। পরে শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ।
গত বছরের 5 আগস্টের পর সেই রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5টি পৃথক আবেদন করা হয়। শুনানিতে আইনজীবীরা বলেন, খায়রুল হক সংক্ষিপ্ত রায় ঘোষণার 16 মাস পর পূর্ণাঙ্গ রায় দেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন। কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়। এই ক্ষেত্রে কিছুই করা হয়নি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংক্ষিপ্ত রায়ে পরবর্তী 2টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমনটা বলা হলেও পূর্ণাঙ্গ রায়ে তা রাখা হয়নি। ডকট্রিন অফ নেসেসিটির কারণে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমের অধীনে হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল এই অংশটুকু আর নাই, তখন এসেছে ভিন্ন কনসেপ্ট। এই জন্য আমরা বলেছি বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে, যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন। এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আরেকটা অর্থহীন। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্ট এবং আপিল বিভাগের 14 জন বিচারপতি বিচার কাজ পরিচালনা করেছেন। তাদের মধ্যে 8 জনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে ভবিষ্যতে রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতে ইসলামের সাথে বিএনপির জোট হবার সম্ভাবনা নেই। অন্যদিকে সেলিমা রহমান বলেছেন, শিল্পী সমাজের একাংশ আবারও স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে চাইছে। এটিকে রাজনৈতিক কৌশলী মনে করেন তিনি। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত এক মানববন্ধন থেকে সেলিমা রহমান বলেন, দেশের শিল্পী সমাজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? সবাইকে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ সহ 3 দফা দাবিতে ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। বেলা 3:30টার পর এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির সাথে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের 3 দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ের সংশ্লিষ্টদের বৈঠক হয়।
আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে সংশ্লিষ্টদের বৈঠক শেষে শাহবাগে এখন ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যাচ্ছি। আচ্ছা, একটু কি বলবেন, আপনারা কি কোনো দাবি কর্মসূচি দিয়েছেন? হ্যাঁ, কোনো কর্মসূচি কি দিয়েছেন এখন পর্যন্ত? আজকে এই যে 8টা পর্যন্ত আলটিমেটাম ছিল, 8টা পর্যন্ত আলটিমেটামের পরে আমরা পরবর্তী ঘোষণা দিব, বাদ ভাঙা কর্মসূচি আসছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যায় না? হ্যালো হ্যালো, আচ্ছা ধরে দর্শক, ব্রিফিং চলছে, আমরা এতক্ষণ ছিলাম সেখানে, পরবর্তীতে আবার আপনাদের সাথে আমরা যুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় দ্বিতীয় দিনে জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। শুনানির পরবর্তী তারিখ 2 সেপ্টেম্বর। ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এ শুনানি হয়। আজ 3 মামলায় আদালতের 7 জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর জয় ও পুতুলের মামলায় এই 7 সাক্ষী আবার আদালতে সাক্ষ্য দেন। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 3টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়। প্লট সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ডকুমেন্টসগুলা মন্ত্রণালয় থেকে রাজুকে পাঠানো হয়েছিল এবং রাজুক যে পদক্ষেপ নিয়েছিল এই প্লট বরাদ্দের বিষয়ে, সেই সকল ডকুমেন্টসগুলা জব্দ করা হয়। এই জব্দকৃত যারা জব্দকৃত সাক্ষী হিসাবে ছিলেন, জব্দকৃত ডকুমেন্টসে তাদের সাক্ষী হিসাবেই আজকে নেওয়া। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সামিট গ্রুপ ও নোমান গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সামিট গ্রুপের সামিট কমিউনিকেশন লিমিটেডের 10 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 7 জনকে। এদিন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও তার ছেলে জনাব জাকির হোসেন জুমন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর অভিযাচনপত্র প্রেরণ করেছেন। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। তাই বিচার ও সংস্কার করেই নির্বাচন চায় এনসিপি। জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এ মন্তব্য মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আর কোনো গুমের সংস্কৃতি দেখতে চায় না এ দেশের মানুষ। তাই বিগত বছরগুলোতে যে সকল বাহিনী এই সকল গুমের সাথে জড়িত ছিল তাদেরকে সংস্কার করে জাতির সেবায় আবার নিয়োজিত করতে হবে। এ সময় মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, গুম খুনগুলো সংঘটিত হয়েছে মূলত অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ও অবৈধ নির্বাচনের জন্য। আমাদের কাছে মুখ্য না, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে। আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত।
দেখেন সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আবার 90-এর মতো 71-এর মতো আবার ব্যর্থতায় পর্যবসিত হওয়া রাস্তার দিকে আমরা ধাবিত হব। সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত, বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরও বেশি জোর প্রদান করে। সত্যটা রোধ করা হয়েছিল বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়, সত্যটা এখনো পর্যন্ত সামনে আসেনি। আসলে কে সার্চ করতেছে, এই কতটুকু তথ্য তারা পেয়েছে, কতটুকু উন্মোচন হয়েছে, এইটা কি আমরা জানি আদৌ? এখনো আমরা 12 বছর আগে যেই জায়গায় ছিলাম এখনো সেই জায়গাতেই আছি। বেগম খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় তাকে মানহীন খাবার সরবরাহ করা সহ কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির এমন আনুষ্ঠানিক অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারাগার সংস্কার ও উন্নয়নের 1 বছরের তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইজি প্রিজন বলেন, এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি কারা কর্তৃপক্ষ। তিনি বলেন, কারাগারে সংশোধনের বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্যই বাংলাদেশ জেলের নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 1 বছরে কারাগারের জনবল সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সরকার। কারাগারকে উৎপাদনমুখী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কারা মহাপরিদর্শক। খাবারের মান উন্নয়ন, বন্দি সাক্ষাৎ সহ বিভিন্ন সেবা কারাবিধি অনুযায়ী চলমান রাখতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া কারাগার শতভাগ মাদক মুক্ত করতে কাজ চলছে বলেও জানান আইজি প্রিজন। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারে এই জন্য কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা সংকট এবং সমাধানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ঘুরে ফিরে দেখেন দাতাগোষ্ঠীর অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে হাতে কলমে কাজ শিখছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ দেন তারা। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সমস্যা নিরসনে যে আয়োজন, আমরা তাতে খুশি। আমরা চাই রোহিঙ্গারা যাতে মিয়ানমারে স্বাধীনভাবে ফিরতে পারে। পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টির। তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে তাহলে এরা ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না। ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্ট। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে, এমন উদ্বেগ জানানো হয় অংশীজনদের কাছে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী সম্মেলন। অংশীজনদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের। রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দরকার সব পক্ষের ঐক্যবদ্ধ আন্তরিক প্রচেষ্টা, এমন বার্তাই উঠে এসেছে এই সম্মেলন থেকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি আজ শপথ নিয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান
বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী সহ বিচারপতিদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারাই খাল বা ভূমি দখল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় সুভাড্ডা খাল খনন, উন্নয়ন ও সুরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। কেরানীগঞ্জে যারা খাল ও ভূমি দখলের কাজে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কর্পোরেট করের ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ কর কর্মকর্তাদের দুর্নীতি ও জবাবদিহিতার অভাব, এমনটাই উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায়। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল তুলে ধরে বেসরকারি এই সংস্থা বলছে ৭২% কোম্পানি মনে করে কর্পোরেট করের ক্ষেত্রে কর কর্মকর্তাদের দুর্নীতি অন্যতম বড় চ্যালেঞ্জ, আর ৮২% মনে করে তাদের ওপর অন্যায্য হারে কর বসানো হয়েছে। এ সময় এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোড়া আইন হয়েছে। ভ্যাটের একক রেটের কোনো বিকল্প নেই। এ সময় জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। রাজশাহী অঞ্চলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে 6 জন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 17 জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 407 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে 238 জন পুরুষ, 121 জন নারী এবং 48 জন শিশু। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে মশাবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। এজন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।